এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। এবার সৌদি ইরান সরাসরি যুদ্ধ। সৌদিকে শিক্ষা দিতে ইয়েমেনে হাজির ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সৌদি আরব ভেবেছিল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে সহজেই পার পাবে, কিন্তু ইরান তা হতে দেবে না। সৌদি আরবকে শিক্ষা দিতে এবার ইয়েমেনে হাজির ইরানি কমান্ডাররা। তারা সাথে করে নিয়ে এসেছেন মিসাইলও। যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। গেল 4 বছর ধরে যুদ্ধবিরতি নামে যে সংঘাত থেমেছিল, সেটি যেন আবারও জেগে উঠেছে। সীমান্তে প্রস্তুত সেনা, সাগরে অবরোধ আর আকাশপথে হামলা, সবকিছু যেন দিচ্ছে একটাই বার্তা, শান্তির সময় ফুরিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন, তবে কি ইরান যুদ্ধের ছায়ায় নতুন করে সংঘাতে জড়ালো সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা? এদিকে বাহরাইন ও কুয়েতের নীল নকশা ফাঁস। নরকের দ্বার প্রান্তে বাহরাইন কুয়েত। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাহরাইন কুয়েতের নীল নকশা ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে ইরান। টানা কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত সেই প্রতিশোধ নিয়ে যাচ্ছে ইরানের এলিট ফোর্স বাহিনী। মধ্যপ্রাচ্যে ইরানের বিশ্বাসঘাতক দেশের তালিকায় এগিয়ে আছে এই দুটো দেশ। ইরানি মিসাইল আর ড্রোনে ক্ষতবিক্ষত এখানকার মার্কিন স্থাপনা। কুয়েত বাহরাইনের নীল নকশার আদ্যপান্ত তুলে ধরেছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, গোপনে ইরানে যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা চালিয়েছে বাহরাইন এবং কুয়েত। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির মতে, তেহরানের ওপর এই দেশগুলোর সরাসরি প্রথম পাল্টা আঘাত। চলতি মাসের শুরুর দিকে চালানো বিমান হামলায় মূলত ইরানি ড্রোন আর মিসাইল সহ বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বাহরাইন এবং কুয়েত। ইরানকে মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন সহযোগিতার ইঙ্গিত দিয়ে এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এসব হামলায় গোপন তথ্য সরবরাহের পাশাপাশি যুদ্ধ বিমানকে আকাশপথে প্রতিরক্ষামূলক সুরক্ষা দিয়েছে আমিরাত। এদিকে বিধ্বংসী পথে খামেনি, পরমাণু বোমা আসছে। শিগগিরই পরমাণু ক্লাবে নাম লেখাচ্ছে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পরিবর্তনের পর দেশটির ভবিষ্যৎ পারমাণবিক নীতি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ঘিরে এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ। কারণ তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে তার পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় অনেক বেশি আগ্রহী। যুদ্ধের ভয়াবহতা এখনো পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরানের রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ সময় দেশ পরিচালনা করা আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মুস্তফা খামেনি। ঠিক সেই সময় থেকেই ওয়াশিংটনের গোয়েন্দা বিশ্লেষকদের নজর আরও গভীরভাবে পড়েছে তেহরানের নতুন নেতৃত্বের ওপর। তাদের ধারণা, নতুন প্রশাসনের কৌশল আগের তুলনায় অনেক বেশি কঠোর এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির দিকে ঝুঁকে থাকতে পারে। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরেও বন্ধ হচ্ছে না আন্দোলন। কি করবেন মোদি? এই নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। টানা 1 মাসেরও বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ভারতীয় জেনজিরা। অবশেষে তরুণ শিক্ষার্থী ও ককরোচ জনতা পার্টির তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী। তবে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেও আরও 2 দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। এতে বিপাকে পড়েছে মোদী সরকার। এদিকে 15 দিনে 200 মার্কিন সেনার জীবন শেষ, ইরানের দাবি ঘিরে চাঞ্চল্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন ঘাঁটিগুলোতে গত 15 দিন ধরে চলা প্রতিশোধমূলক ইরানি ঝড়ের এক পুঙ্খানুপুঙ্খ হিসাব সামনে এনেছে দেশটির বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বি এক সংবাদ সম্মেলনে এসে মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির যে খতিয়ান তুলে ধরেছেন, তা দেখে পুরো দুনিয়ার চোখ কপালে ওঠার জোগাড়। এতদিন ওয়াশিংটন যে ক্ষয়ক্ষতির কথা চেপে যাওয়ার চেষ্টা করছিল, মোহেব্বির এই প্রকাশ যেন তাদের সেই সুরক্ষার চাদরটাই টেনে ছিঁড়ে ফেলছে। ওই ঝোড়ো হাওয়ায় গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক মার্কিন যুদ্ধ বিমান, হেলিকপ্টার আর ড্রোনের বহর। মোহেব্বির বর্ণনা অনুযায়ী কেবল আকাশে ওড়ার আগেই ধ্বংস হয়েছে 11টি ফাইটার জেট ও কপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, 8টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 4টি ভারী সামরিক হেলিকপ্টার। এমনকি শক্তপোক্ত শেল্টারের ভেতরে লুকিয়ে থাকা অত্যাধুনিক F-15 ফাইটার জেট এবং একটি P-8 পোসাইডন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটও রেহাই পায়নি এই ধ্বংসযজ্ঞ থেকে। এদিকে ইরানের ওপর মার্কিন হামলা হঠাৎ বন্ধ, নতি স্বীকার করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে গড়িয়ে দিয়েছে ইরান, ফাঁস হল গোপন তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আমেরিকার একের পর এক মিসাইল হামলায় প্রতি রাতে কেঁপে উঠছে ইরানের বুক। টানা 2 সপ্তাহের এই আগুনে ইরান এখন এক জ্যান্ত নরক। কিন্তু হঠাৎ করে গত 2 রাত ধরে সবকিছু স্তব্ধ। আকাশ একদম শান্ত, কোনো বোমার আওয়াজ নেই, কোনো গর্জন নেই। আর এতেই যেন সন্দেহ আরো বেড়েছে। প্রশ্ন একটাই, এই অদ্ভুত থমথমে নীরবতা আসলে
কি জানান দিতে চায়? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের রোববারের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে গিয়ে স্বয়ং মার্কিন বাহিনী এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। এদিকে সৌদিতে আকাশ কাঁপানো হামলা, উড়ে গেল তেল স্থাপনা। সৌদির প্রাণকেন্দ্রে বড় হামলা, ইরানের মিত্রদের ভয়ঙ্কর জবাব। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পৌঁছে গেল সৌদি আরবের প্রাণকেন্দ্রে। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে সেই চাপের জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক। লক্ষ্য সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন এখন একটাই, এই হামলা কি শুধু প্রতিশোধ, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো বড় আকার নেওয়ার নতুন সংকেত? এদিকে 15 দিনের যুদ্ধে 11 মার্কিন যুদ্ধ বিমান ও 15 ড্রোন ধ্বংসের দাবি ইরানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, আজকে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। অস্ত্রের অভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন। শুক্রবার মিটিং করেছেন হোয়াইট হাউসে। সেখানে গুরুত্বপূর্ণ সব মন্ত্রী, মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান ছিলেন। যুদ্ধ চালাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপাশে তিনি চীন এবং রাশিয়াকে হুমকি দিচ্ছেন তারা যেন ইরানের পক্ষে যুদ্ধে না জড়ায়। তার মানে তিনি কি ভয় পাচ্ছেন এই মুহূর্তে চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সরাসরি অথবা ইরানকে আরো অস্ত্র দিয়ে জড়িয়ে যায়? এদিকে ইরান তালিকা প্রকাশ করেছে এই কয়েকদিনের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে, অর্থাৎ এই যে আরব দেশগুলোতে ইরান যে সমস্ত হামলা চালিয়েছে তাতে আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার হয়ে সবচেয়ে বড় দালালিটা কে করে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতার অথবা কুয়েত? এক কথায় যদি বলি, এই তালিকার মধ্যে থাকা কোনো দেশই নয়, দেশটি হলো জর্ডান। শুধু কি তাই, ইসরায়েলকেও পরোক্ষভাবে সুরক্ষা দেয় এই ছোট্ট দেশটি। এর মাসুলও কিন্তু দিয়ে যাচ্ছে জর্ডান। আমেরিকার সাথে ইরানের যুদ্ধের কারণে তেহরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের মানচিত্রে জর্ডানকে অনেকেই ছোট, তুলনামূলক শান্ত একটি দেশ হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এই দেশটি এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র। গাজা যুদ্ধ, সিরিয়া সংকট, ইরান ইসরায়েল উত্তেজনা সবকিছুর মাঝখানে অবস্থান করছে এই জর্ডান। ফলে দেশটির আকাশে প্রায় সতর্কতামূলক সাইরেন বাজে, মিসাইল ও ড্রোন প্রতিরোধে বিমান বাহিনীকে সক্রিয় হতে হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, সৌদি আরব ভেবেছিল ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে সহজেই পার পাবে, কিন্তু ইরান তা হতে দেবে না। সৌদি আরবকে শিক্ষা দিতে এবার ইয়েমেনে হাজির ইরানি কমান্ডাররা। তারা সাথে করে নিয়ে এসেছেন মিসাইলও। যুদ্ধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইয়েমেনেও। গেল 4 বছর ধরে যুদ্ধবিরতির নামে যে সংঘাত থেমেছিল সেটি যেন আবারও জেগে উঠেছে। সীমান্তে প্রস্তুত সেনা, সাগরে অবরোধ আর আকাশপথে হামলা, সবকিছু যেন দিচ্ছে একটাই বার্তা, শান্তির সময় ফুরিয়ে এসেছে মধ্যপ্রাচ্যে। প্রশ্ন, তবে কি ইরান যুদ্ধের ছায়ায় নতুন করে সংঘাতে জড়ালো সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীরা? ধারণা করা হচ্ছে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সৌদি আরব এবং ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ যোদ্ধারা। নেপথ্যে ইন্ধন যোগাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ, এমনটাই জানাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য রয়টার্স। লোহিত সাগরের উপকূল থেকে সৌদি আরবের সীমান্ত পর্যন্ত বিস্তৃত ফ্রন্ট লাইনে সাজানো হয়েছে সেনা, মোতায়েন করা হয়েছে সাজোয়া যান আর ভারী অস্ত্র, যা আভাস দিচ্ছে পূর্ণ মাত্রার যুদ্ধে যেতে প্রস্তুত ইয়েমেন। সামরিক বিশ্লেষকরা বলছেন 2022 সালের যুদ্ধবিরতির পর এত বড় যুদ্ধ প্রস্তুতি আগে কখনো নিতে দেখা যায়নি দেশটিকে। কূটনীতিবিদদের ভাষ্যমতে সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, ফিকে হয়ে আসছে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সম্ভাবনাও। ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের দিয়ে লোহিত সাগরে আরো কার্যকরভাবে চাপ সৃষ্টি করতে চাইছে ইরান, এমনটাই বলছেন অনেকে। ইতিমধ্যেই ইয়েমেনে থাকা এক্সেস অফ রেজিস্ট্যান্সের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসির কমান্ডার, সামরিক উপদেষ্টা, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরঞ্জাম পাঠিয়েছে ইরান। গেল 13 জুলাই তেহরান থেকে মাহান এয়ারের একটি ফ্লাইটে আইআরজিসির সদস্য সহ প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পৌঁছেছে ইয়েমেনে। ইরান সমর্থিত গোষ্ঠীটির দাবি, প্রথমে হামলা চালায় সৌদি আরব, আঘাত হানে শিয়া অধ্যুষিত গোষ্ঠীটির নিয়ন্ত্রিত বিমানবন্দরে। তার জেরেই গেল সপ্তাহে সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায় তারা। মার্কিন ঘনিষ্ঠ দেশটির বিরুদ্ধে দেয় লোহিত সাগরে নৌ অবরোধের ঘোষণা। দায় স্বীকার করে সৌদি আরবের 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর ঘটনাটিতেও। এর জেরে ইয়েমেনের ওপর পাল্টা অবরোধ জারি করে সৌদি আরব। শুক্রবার গভীর রাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদাইদাহ প্রদেশের বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে সৌদি আরব। হামলাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। বলছে সৌদি আরবকে হামলার জবাব হামলা দিয়ে দিতে প্রস্তুত তারা। ইয়েমেনের সঙ্গে যুদ্ধে জড়ালে কোণঠাসা হয়ে পড়বে সৌদি আরব। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে ঝুঁকির মুখে পড়বে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030, বিশাল অবকাঠামো প্রকল্প এক্সপো 2030 এবং 2034 সালের বিশ্বকাপ ফুটবল। বিশ্লেষকদের মতে এই সুযোগকে কাজে লাগিয়ে সৌদিকে চাপে ফেলতে চাইছে
ইরান এবং এর প্রতিরোধ যোদ্ধারা। বাহরাইন কুয়েতের নীল নকশা ভালোভাবেই আন্দাজ করতে পেরেছে ইরান। টানা কয়েক সপ্তাহ ধরে প্রতিনিয়ত সেই প্রতিশোধ নিয়ে যাচ্ছে ইরানের এলিট ফোর্স বাহিনী। মধ্যপ্রাচ্যে ইরানের বিশ্বাসঘাতক দেশের তালিকায় এগিয়ে আছে এই দুটো দেশ। ইরানি মিসাইল আর ড্রোনে ক্ষতবিক্ষত এখানকার মার্কিন স্থাপনা। কুয়েত বাহরাইনের নীল নকশার আদ্যপান্ত তুলে ধরেছে পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে গোপনে ইরানে যুদ্ধ বিমান পাঠিয়ে হামলা চালিয়েছে বাহরাইন এবং কুয়েত। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তির মতে তেহরানের ওপর এই দেশগুলোর সরাসরি প্রথম পাল্টা আঘাত। চলতি মাসের শুরুর দিকে চালানো বিমান হামলায় মূলত ইরানি ড্রোন আর মিসাইল সহ বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে বাহরাইন এবং কুয়েত। ইরানকে মোকাবিলায় আরব দেশগুলোর মধ্যে গড়ে ওঠা নতুন সহযোগিতার ইঙ্গিত দিয়ে এই অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সংযুক্ত আরব আমিরাত। এসব হামলায় গোপন তথ্য সরবরাহের পাশাপাশি যুদ্ধ বিমানকে আকাশপথে প্রতিরক্ষামূলক সুরক্ষা দিয়েছে আমিরাত। ইরানের যুদ্ধ বিমান নিয়ে হামলার তথ্য আগেই চলে গিয়েছিল তেহরানের হাতে। মার্কিন হামলার প্রতিবাদে টানা কয়েক সপ্তাহ ধরে বাহরাইন এবং কুয়েতে হামলা চালিয়ে আসছে তেহরান। দুই দেশেই মার্কিন সামরিক ঘাঁটি আছে। পারস্য অঞ্চলের এই দুই দেশের বিমান বাহিনী আকারে ছোট, কিন্তু তাদের বহরে আছে মার্কিন এবং ইউরোপীয় যুদ্ধ বিমান। যদিও ইরানে হামলার তথ্য অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত। তার মতে কুয়েত ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালায়নি, এমনকি প্রতিবেশী কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালাতে নিজ ভূখণ্ড ব্যবহারে অনুমতিও দেয়নি। যদিও একেবারে শুরুর দিকেই এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল আমিরাত। যুদ্ধের শুরু থেকে যুদ্ধবিরতির পরদিন পর্যন্ত ইরানে কয়েক ডজন হামলা চালিয়েছে দেশটি। চলতি মাসের শুরুতে আমিরাতের দুটো তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায় ইরান। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কুয়েত এবং বাহরাইন। কয়েক দশক ধরেই ইরানের সাথে এই দেশ দুটোর সম্পর্ক ভালো নয়। বর্তমান যুদ্ধে এরাই প্রধান লক্ষ্যবস্তু। এখন পরিস্থিতি আরো ভয়াবহ, কারণ মার্কিন হামলার জবাবে এই দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত হানার জন্য হামলার মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে ইরান। হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ করে রেখেছে ইরান। এর জেরে তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলে। চলতি সপ্তাহে ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠীদের লোহিত সাগরে অবরোধ ও জাহাজে হামলা নতুন করে আগুনে ঘি ঢেলেছে। ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পরিবর্তনের পর দেশটির ভবিষ্যৎ পারমাণবিক নীতি নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন ঘিরে এখন আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বাড়ছে উদ্বেগ। কারণ তাদের দাবি, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি পারমাণবিক অস্ত্র অর্জনের বিষয়ে তার পূর্বসূরি ও পিতা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় অনেক বেশি আগ্রহী। যুদ্ধের ভয়াবহতা এখনো পুরোপুরি কাটেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর ইরানের রাজনৈতিক বাস্তবতায় এসেছে বড় পরিবর্তন। দীর্ঘ সময় দেশ পরিচালনা করা আলী খামেনির মৃত্যুর পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন মুস্তফা খামেনি। ঠিক সেই সময় থেকেই ওয়াশিংটনের গোয়েন্দা বিশ্লেষকদের নজর আরও গভীরভাবে পড়েছে তেহরানের নতুন নেতৃত্বের ওপর। তাদের ধারণা, নতুন প্রশাসনের কৌশল আগের তুলনায় অনেক বেশি কঠোর এবং পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির দিকে ঝুঁকে থাকতে পারে। তবে বিষয়টি একেবারে নিশ্চিত করে দাবি করছেন না মার্কিন কর্মকর্তারাও। তাদের মতে অধিকাংশ গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হয়েছিল যুদ্ধ শুরুর আগেই। সংঘাত চলাকালে মুস্তফা খামেনি গুরুতর আহত হন বলে জানা যায়। এরপর নিরাপত্তাজনিত কারণে তিনি জনসমক্ষে উপস্থিতি কমিয়ে দেন এবং যোগাযোগও সীমিত রাখেন। ফলে সাম্প্রতিক সময়ে তার প্রকৃত অবস্থান বা পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত হওয়া কঠিন হয়ে পড়েছে। এদিকে ইরানের পারমাণবিক অবকাঠামো নিয়েও সামনে এসেছে নতুন তথ্য। মার্কিন কর্মকর্তাদের দাবি, দেশটি তাদের কিছু গুরুত্বপূর্ণ সেন্ট্রিফিউজ একটি পাহাড়ের গভীরে অবস্থিত গোপন স্থাপনায় সরিয়ে নিয়েছে, যাকে যুক্তরাষ্ট্র পিকেটস মাউন্টেন নামে চিহ্নিত করে। তাদের ধারণা, ভবিষ্যতে সম্ভাব্য বিমান হামলা থেকে গুরুত্বপূর্ণ সরঞ্জাম রক্ষা করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের মার্কিন হামলায় ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও পুরো কর্মসূচি ধ্বংস হয়নি বলে বিভিন্ন মূল্যায়নে উঠে এসেছে। সেই অভিজ্ঞতার পর তেহরান আরও সুরক্ষিত স্থানে প্রযুক্তি ও সরঞ্জাম স্থানান্তরের পথ বেছে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। পাহাড়ের গভীরে নির্মিত এসব স্থাপনা প্রচলিত বোমা হামলায় ধ্বংস করা অত্যন্ত কঠিন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা মহলেও চলছে নতুন হিসাব নিকাশ। মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইরান এখনো প্রকাশ্যে পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করেনি, তবে তারা তাদের সক্ষমতা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করছে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে সামরিক বিকল্প নিয়ে আবারও আলোচনা সামনে আসতে পারে। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে চলা সংঘাত এবং ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট ইরানের নীতি নির্ধারকদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে। তাদের যুক্তি, যদি দেশটির নেতৃত্ব বিশ্বাস করে যে পারমাণবিক প্রতিরোধ শক্তি ভবিষ্যৎ হামলা ঠেকানোর একমাত্র উপায়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশেষে ককরোচের জয়। ভারতীয় জেনজিদের তীব্র আন্দোলনে পদত্যাগ করতেই হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। ভারত জুড়ে ককরোচ জনতা পার্টির প্রতিবাদের মুখে অবশেষে নতি স্বীকার করেছে নরেন্দ্র মোদীর সরকার। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পৌঁছানোর মাত্রই যন্তর মন্তরের প্রতিবাদ স্থলে উল্লাসে ফেটে পড়ে। পদত্যাগের খবরের প্রতিক্রিয়ায় সিজেপি জানিয়েছে ছাত্র শক্তির জয় হোক। আর যন্তর মন্তরের মঞ্চ থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ঘোষণা করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ করে দেখিয়েছেন। অন্যরা বলতো এই সরকারের কেউই পদত্যাগ করে না।
কিন্তু সিজেপি তা করে দেখিয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র পদত্যাগ করলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ পার্টি। 25 জুলাই এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে। ককরোচ জনতা পার্টি জানিয়েছে তাদের আন্দোলন এখনো শেষ হয়নি। তাদের 3টি প্রধান দাবির একটি মানা হয়েছে, আরো 2টি দাবি মানতে হবে, নয়তো আন্দোলন চলবে। দাবিগুলো হলো মেডিকেলে ভর্তির যেসব পরীক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের প্রত্যেক পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভকারীদের যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দলটির প্রধান অভিজিৎ দীপকে এ ব্যাপারে বলেছেন, ভয় পাওয়ার কিছু নেই, এটি গণতন্ত্র। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, কিন্তু তাদের আরো 2টি দাবি রয়েছে। সিজেপি এভাবে যাবে না। ধর্মেন্দ্র পদত্যাগ করেছেন, কিন্তু যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছে তাদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে, তাদের এটি দিতেই হবে। আর দ্বিতীয় দাবিটি হলো গত 20 জুলাই বিক্ষোভকারীদের উপর যেসব পুলিশ হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই সময় নরেন্দ্র মোদীর সরকারকে সতর্ক বার্তা দিয়ে অভিজিৎ দীপকে জানিয়েছেন, মনে রাখবেন ককরোচদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন ঘাঁটিগুলোতে গত 15 দিন ধরে চলা প্রতিশোধমূলক ইরানি ঝড়ের এক পুঙ্খানুপুঙ্খ হিসাব সামনে এনেছে দেশটির বিপ্লবী গার্ড। গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বি এক সংবাদ সম্মেলনে এসে মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির যে খতিয়ান তুলে ধরেছেন তা দেখে পুরো দুনিয়ার চোখ কপালে ওঠার জোগাড়। এতদিন ওয়াশিংটন যে ক্ষয়ক্ষতির কথা চেপে যাওয়ার চেষ্টা করছিল, মোহেব্বির এই প্রকাশ যেন তাদের সেই সুরক্ষার চাদরটাই টেনে ছিঁড়ে ফেলছে। ওই ঝোড়ো হাওয়ায় গুড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক মার্কিন যুদ্ধবিমান, হেলিকপ্টার আর ড্রোনের বহর। মোহেব্বির বর্ণনা অনুযায়ী কেবল আকাশে ওড়ার আগেই ধ্বংস হয়েছে 11টি ফাইটার জেট ও কপ্টার, 17টি গোয়েন্দা ও অপারেশনাল ড্রোন, 8টি রিফুয়েলিং ট্যাঙ্কার এবং 4টি ভারী সামরিক হেলিকপ্টার। এমনকি শক্তপোক্ত শেল্টারের ভেতরে লুকিয়ে থাকা অত্যাধুনিক F-15 ফাইটার জেট এবং একটি P-8 পোসাইডন মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটও রেহাই পায়নি এই ধ্বংসযজ্ঞ থেকে। যুদ্ধ কেবল আকাশে সীমাবদ্ধ ছিল না, বরং মাটিতে গুড়িয়ে দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের অত্যন্ত সুরক্ষিত রাডার ও কমান্ড অবকাঠামো। 7টি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, 6টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স রাডার ইউনিট এবং বিভিন্ন ধরনের অন্তত ডজন খানেক আগাম সতর্কবার্তা ও নজরদারি রাডার ধূলিসাৎ হয়ে গেছে চোখের পলকে। কৃত্রিম উপগ্রহ যোগাযোগের আধুনিক সাজ সরঞ্জামগুলো এখন কেবলই পোড়া ছাই। তবে সবচেয়ে বড় আলোড়ন তুলেছে মার্কিন প্রাণহানির আসল সংখ্যাটি প্রকাশ করার পর। পেন্টাগন যেখানে ক্যাজুয়ালিটির সংখ্যা নিয়ে লুকোচুরি খেলছিল, সেখানে মোহেব্বি সরাসরি দাবি করেছেন যে কেবল অপারেশন নাসর 2 অভিযানের মাধ্যমেই 200-এরও বেশি মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। আর আহত হয়েছে এর চেয়ে বহুগুণ বেশি সেনা, যা মার্কিন কর্তৃপক্ষের দেয়া রিপোর্টের সঙ্গে সম্পূর্ণ বিপরীত। আমেরিকান জনগণের উদ্দেশ্যে এক কঠিন বার্তায় মোহেব্বি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তাদের অসাধু সামরিক কমান্ডাররা এই ভয়াবহ ক্ষয়ক্ষতির সত্যতা চেপে গিয়ে মূলত সাধারণ মানুষকে অন্ধকারে রাখছে। তাই তিনি অবিলম্বে আন্তর্জাতিক ও স্বাধীন সাংবাদিকদের সরাসরি এই ধ্বংসস্তূপে গিয়ে নিজেদের চোখে ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই করার জোরালো আহ্বান জানিয়েছেন। এদিকে শুধু সামরিক বিমান বা রানওয়েই নয়, মার্কিন ঘাঁটিগুলোর সাপ্লাই চেইন ও গোয়েন্দা নেটওয়ার্কের একেবারে হৃৎপিণ্ডে আঘাত এনেছে ইরান। 17টি অস্ত্র ও যন্ত্রাংশের অস্ত্রাগার, 12টি বিশাল ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক, 6টি আন্ডারগ্রাউন্ড মিসাইল বাংকার এবং এমনকি একটি অ্যামাজন ডেটা নোড ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসেসিং সেন্টারও পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। আমেরিকার একের পর এক মিসাইল হামলায় প্রতি রাতে কেঁপে উঠছে ইরানের বুক। টানা 2 সপ্তাহের এই আগুনে ইরান এখন এক জ্যান্ত নরক। কিন্তু হঠাৎ করেই গত 2 রাত ধরে সবকিছু স্তব্ধ। আকাশ একদম শান্ত, কোনো বোমার আওয়াজ নেই, কোনো গর্জন নেই। আর এতেই যেন সন্দেহ আরো বেড়েছে। প্রশ্ন একটাই, এই অদ্ভুত থমথমে নীরবতা আসলে কি জানান দিতে চায়? মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের রোববারের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনটির তথ্য অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুড়িয়ে দিতে গিয়ে স্বয়ং মার্কিন বাহিনী এখন চরম অস্তিত্ব সংকটে পড়েছে। মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কিং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হয়ে এক চরম সত্য তুলে ধরেছেন। সেখানে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে আরো বড় ধ্বংসযজ্ঞ চালাতে পারে, কিন্তু এর জবাবে ইরান যখন ঝাঁক বেঁধে ক্ষেপণাস্ত্র ছুড়বে তখন মার্কিন সেনা ও ঘাঁটিগুলোকে বাঁচানোর মতো প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর মিসাইল আমেরিকার হাতে আর থাকবে না। মূলত শত্রুর একটা মিসাইল ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের 2টো ইন্টারসেপ্টর লাগে। এই চড়া দাম চুকাতে গিয়ে পেন্টাগনের মিসাইলের মজুদ এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আর এই ঘাটতি পূরণ করতে আমেরিকার সময় লেগে যাবে কয়েক বছর। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হোয়াইট হাউসের ভেতরে এখন চরম নাটকীয়তা আর সন্দেহ দানা বেঁধেছে। মার্কিন নীতি নির্ধারকরা ভেবেছিলেন বোমা বর্ষণ করে ইরানকে হাঁটু গেড়ে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করা যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। আমেরিকার এই লাগাতার হামলা ইরানিদের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। নিজেদের অভ্যন্তরীণ সব বিভেদ ভুলে বিদেশি শত্রুর মোকাবেলায় সাধারণ ইরানিরা এখন লোহার মতো একাট্টা। মিসাইল ফুরিয়ে যাওয়ার তীব্র আতঙ্ক আর রাজনৈতিক এই গোলক ধাঁধার মাঝেই গত শুক্রবার ও শনিবার রাতে ইরানি ভূখণ্ডে কোনো বোমা বর্ষণ করেনি মার্কিন যুদ্ধবিমান। যে ওয়াশিংটন ইতিহাস কাঁপানো হামলার হুমকি দিচ্ছিল, তারা এখন নিজেদের সেনাদের
জীবন বাঁচাতে ব্যাকফুটে চলে এসেছে। মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্রে ট্রাম্পের এই পিছুটান কি যুদ্ধের সমাপ্তি নাকি মার্কিন সাম্রাজ্যের এক বড় পরাজয়ের গল্প, তার সময় বলে দেবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার পৌঁছে গেল সৌদি আরবের প্রাণকেন্দ্রে। একদিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে সেই চাপের জবাব দিতে এবার মাঠে নেমেছে ইরানের অন্যতম শক্তিশালী মিত্র। একসঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ঝাঁক। লক্ষ্য সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রশ্ন এখন একটাই, এই হামলা কি শুধু প্রতিশোধ নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরো বড় আকার নেওয়ার নতুন সংকেত? ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে তারা সৌদি আরবের জিজান এবং ইয়ানবুর শহরে অবস্থিত আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় ধরনের হামলা চালিয়েছে। বাহিনীর মুখপাত্র দাবি করেন এটি ছিল সৌদি বাহিনীর হেদায়দা বন্দরে চালানো বিমান হামলার সরাসরি জবাব। তার ভাষায়, জিজানে আরামকোর সংশ্লিষ্ট স্থাপনায় ডজন খানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে, আর ইয়ানবুতে চালানো হয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলা। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনীর দাবি দুটি অভিযানই সফল হয়েছে এবং লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত এনেছে। তবে সৌদি আরবের দাবি ভিন্ন। সৌদি পক্ষের তথ্য অনুযায়ী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগই প্রতিহত করেছে, অর্থাৎ হামলা নিয়ে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। এই হামলা কিন্তু হঠাৎ করে হয়নি। এর মাত্র একদিন আগেই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হেদায়দা বন্দরে হামলা চালায়। সৌদি জোটের দাবি ছিল ইরান সমর্থিত গোষ্ঠী লোহিত সাগরে সৌদি সংশ্লিষ্ট তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পরই তারা পাল্টা অভিযান শুরু করে। ইরানের মিত্র গোষ্ঠী সেই হামলাকে বিপজ্জনক আগ্রাসন আখ্যা দিয়ে আগেই সতর্ক করেছিল এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। আর কয়েক ঘন্টার মধ্যেই সেই জবাব দেখা গেল সৌদির তেল স্থাপনাকে লক্ষ্য করে। উদ্বেগ আরো বাড়াচ্ছে আরেকটি বিষয়, ইরানের মিত্ররা ইতোমধ্যেই বাব আল মানদেব প্রণালী অবরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী নিয়েও উত্তেজনা তুঙ্গে। যদি এই দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথই কার্যত অচল হয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বড় ধরনের সংকটে পড়তে পারে। ইতোমধ্যেই এই খবরে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। এদিকে 15 দিনের যুদ্ধে 11 মার্কিন যুদ্ধ বিমান ও 17 ড্রোন ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক 15 দিনের সংঘাতে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা 11টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের 17টি অত্যাধুনিক নজরদারি ও অপারেশনাল ড্রোন ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি। শনিবার IRGCর এক বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও মেহের নিউজ এজেন্সি। IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেবি বলেন, 8 থেকে 22 জুলাই পর্যন্ত চলা 15 দিনের লড়াইয়ে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তার দাবি, ওই সময় ইরানের সশস্ত্র বাহিনীর হামলায় 11টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়। তিনি আরও দাবি করেন, ধ্বংস হওয়া 17টি ড্রোনের মধ্যে 8টি ছিল সংযোজনের অপেক্ষায় থাকা ড্রোন। আজকে অসম্ভব রকমের গুরুত্বপূর্ণ কিছু খবর আছে। অস্ত্রের অভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন। শুক্রবার মিটিং করেছেন হোয়াইট হাউসে। সেখানে গুরুত্বপূর্ণ সব মন্ত্রী, মিনিস্টার, ভাইস প্রেসিডেন্ট এবং মার্কিন সামরিক বাহিনীর প্রধান ছিলেন। যুদ্ধ চালাতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এপাশে তিনি চীন এবং রাশিয়াকে হুমকি দিচ্ছেন তারা যেন ইরানের পক্ষে যুদ্ধে না জড়ায়। তার মানে তিনি কি ভয় পাচ্ছেন এই মুহূর্তে চীন এবং রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সরাসরি অথবা ইরানকে আরো অস্ত্র দিয়ে জড়িয়ে যায়? এদিকে ইরান তালিকা প্রকাশ করেছে এই কয়েকদিনের যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে, অর্থাৎ এই যে আরব দেশগুলোতে ইরান যে সমস্ত হামলা চালিয়েছে তাতে আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই না, IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেবি তিনি জানিয়েছেন এই কয়েকদিনের যুদ্ধে ইরানের হামলায় 200-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। জেনারেল মোহেবি বলেছেন যে আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে মার্কিন সরকার সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানাক, উপসাগরীয় দেশগুলোতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে দেখাক। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে ক্ষয়ক্ষতির পুরো তথ্য আমি আজকে আপনাদেরকে জানাবো। এপাশে ইরান ঘোষণা দিয়েছে তাদের হাতে 50,000 খাইবার শেখার ক্ষেপণাস্ত্র আছে, যেটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যার গতি প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার। আর পাল্লা, সেটা বিস্তারিত তথ্য জানাচ্ছি। ইসরায়েল বলেছে যে আমেরিকা যুদ্ধ বন্ধ করে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইরানের সাথে, এই কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হবে এবং এখন যুদ্ধ বন্ধ করলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের বিরুদ্ধে বড় যুদ্ধ শুরু করতে বাধ্য হবে। তার মানে ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু একটা উস্কানি আছে। এপাশে ইরান জানিয়েছে আমেরিকা এরই মধ্যে 3 দফা প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতির জন্য 3টা দেশের মাধ্যমে। ইরান প্রত্যেকটা প্রস্তাব নাকচ করে দিয়েছে। এই 3 দেশ কারা কারা ইরানের কাছে আমেরিকার পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে গেল, এই সমস্ত তথ্য আজকে বিস্তারিত আলোচনা জানাবো। দর্শক, আপনারা শুধু সঙ্গে থাকুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। একদম শুরুতেই বলেছিলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত 2 দিন, অর্থাৎ মার্কিন বাহিনী গত 2 দিন ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ করছে না। একেবারে হঠাৎ করে কি হয়ে গেল?
চুপ কেন তারা? আমি নিজেও খুঁজছিলাম যে ব্যাপারটা কি, যুদ্ধ নেই কেন, তারা চুপ হয়ে গেল কেন? কিন্তু শেষমেশ তথ্য এসেছে। মার্কিন গণমাধ্যম এক্সিওস, নিউ ইয়র্ক টাইমস, CNN সবাই বলছে একই কথা, অস্ত্রের অভাবে, গোলা বারুদের অভাবে ডোনাল্ড ট্রাম্প আর ইরানের বিরুদ্ধে এই মুহূর্তে যুদ্ধ করতে চাইছেন না। এতটাই কমে গেছে যে অল্প কিছুদিনের ভিতরে তার টোটাল ভান্ডার ফুরিয়ে যাবে। নট অনলি দ্যাট, আমেরিকার কর্মকর্তারা বলছেন যে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যে ইন্টারসেপ্টর এতটাই কমে গেছে যে মানে আর চলা সম্ভব না, আর এক দুই পা গেলেই শেষ। এর ভেতরে শুক্রবারে, আজকে তো রোববার, শুক্রবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে, হোয়াইট হাউসের অফিসে মিটিং এ বসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, সেনাপ্রধান ড্যান কেইন সহ সব গুরুত্বপূর্ণ মন্ত্রী কর্মকর্তারা। সেখানে ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় অভিযান চালানোর কথা বলছিলেন। আমি যে বলছিলাম যে মধ্যপ্রাচ্যে 100 ডিফুয়েলিং ট্যাঙ্কার আনা হয়েছে, ইরানের বিরুদ্ধে হয়তো অনেক বড় অভিযান চালাবে, অনেক বড় যুদ্ধ শুরু করবে, সেইটাই শুরু করতে চেয়েছিলেন এবং সেই ব্যাপারে আলাপ আলোচনার জন্য ডেকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেখানে সরাসরি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেনাপ্রধান মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান যিনি জেনারেল ড্যান কেইন, এই দুইজন ব্যক্তি উদ্বেগ প্রকাশ করেছেন। মার্কিন গণমাধ্যমে খবর এসেছে তারা উদ্বেগ প্রকাশ করেছেন, কিন্তু এই উদ্বেগ প্রকাশ করার মানে কি জানেন? এই উদ্বেগ প্রকাশ করার মানে হচ্ছে তারা যুদ্ধের বিরোধিতা করেছে, বলছে যে এই ধরনের যুদ্ধ করতে গেলে কি কি প্রবলেম হতে পারে সেই কথা তারা তুলে ধরেছেন। তার ভিতরে হয়তো এরকম বলেছেন যে অস্ত্রের ভান্ডার এই অবস্থায় যদি ইরান টিকে যায়, এই হামলা মোকাবেলা করে টিকে যায়, তখন আপনার বাহিনী পারস্য উপসাগর থেকে পালাতে পারবে কিনা, কারণ তারা তো তখন অস্ত্র শূন্য হয়ে পড়বে। শুধু তাই না, গতকালকে অথবা পরশুদিন একটা ভিডিওতে বলেছি না, IRGC বলেছে ভারত মহাসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার মতো কোনো ক্ষেপণাস্ত্র তাদের হাতে নেই। মানে এতটাই ক্ষয়ক্ষতির মুখে। আমি আপনাদেরকে জানাচ্ছি বিস্তারিত তথ্য কি কি ক্ষতি হয়েছে। তো যখন জেডি ভ্যান্স এবং জেনারেল ড্যান কেইন, তিনি তো সেনাপ্রধান, টোটাল সামরিক বাহিনীর প্রধান, তিনি জানেন না তার বাহিনীর কি সক্ষমতা, তার বাহিনীর হাতে কি আছে এবং তারা কি করতে পারে। তারা এই যুদ্ধে বিরোধিতা করেছে, বিরোধিতার মুখে ওই সেই বড় অভিযানের সিদ্ধান্ত অফ রাখা হয়েছে। আচ্ছা ঠিক আছে থাক। এর ভিতরে ডোনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য 3 দেশের মাধ্যমে ইরানের কাছে প্রস্তাব দিয়েছে যে যুদ্ধবিরতি করা হোক, কিন্তু ইরান সরাসরি নাকচ করেছে, কোন যুদ্ধবিরতি আমেরিকার সাথে এখন আর হবে না। কোন কোন দেশ এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে গেছে আমি বলছি, তার আগে আরেকটু বলি। এই যে যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি বড় যুদ্ধের হুমকি দিচ্ছে, আবার শুক্রবারে ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ রাখবে। শুক্র শনি 2 দিন এই 2 দিন হামলা হয়নি, যুদ্ধ বন্ধ রেখেছে। এর ভিতরে রাশিয়া এবং চীনকে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন যে এই 2 দেশ যদি ইরানের পক্ষে যুদ্ধে যায় তাহলে কিন্তু তাদের খুব খারাপ অবস্থা হবে। এটা 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 খুব হাস্যকর ব্যাপার না? একা ইরানকেই তো মোকাবেলা করতে পারছে না, চীন রাশিয়াকে কি হুমকি দিচ্ছে? এটা কি এক ধরনের বালখিল্যপনা না? এটা কি কোনো যৌক্তিক কথা? যাই হোক, এই যে হুমকি দিচ্ছে, এই হুমকি দেওয়ার মানে হচ্ছে হুমকি দিয়ে দূরে দূরে রাখার চেষ্টা করছে। কিন্তু দুনিয়ার মানুষ তো সবাই ডোনাল্ড ট্রাম্পের মতো এরকম মোটা বুদ্ধির লোক না। কিছু লোক তো আছে চিকন বুদ্ধির, যারা ডোনাল্ড ট্রাম্পের এই পলিটিক্স, এই কৌশল বোঝে না। তো আবার হতে পারে যে সত্যি সত্যি সে ডোনাল্ড ট্রাম্প ভয় পাচ্ছে যে যদি চীন এবং রাশিয়া এই মুহূর্তে জড়ায় যায় তাহলে আমার উপায় কি? ইরানকেই তো সামাল দেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে চীন রাশিয়া জড়ালে উপায় কি? তার চেয়ে বড় কথা যে চীন রাশিয়াকে মোকাবেলা করার মতো তো কোনো অস্ত্রই নেই। তাহলে এই জায়গায় একটা কথা আমি বলে রাখি, ইউক্রেন এবং রাশিয়ার যে সিচুয়েশন চলছে তাতে এখন ইউক্রেন খুব বিপদে পড়ে যাবে মনে হচ্ছে, মোটামুটি বোঝা যাচ্ছে। আর এই যে ইসরায়েল বললো না যে ডোনাল্ড ট্রাম্প যদিও যুদ্ধবিরতি মানে যুদ্ধ বন্ধ রেখেছে একতরফা, এবং তিনি কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইরানের সাথে একটা যুদ্ধবিরতি করা যায় কিনা। ইসরায়েলের টাইমস অফ ইসরায়েলের খবর এসেছে ইসরায়েল সরকার এভাবে ভাবছে যে আমরা শিওর ডোনাল্ড ট্রাম্প এখানে ব্যর্থ হবে, তার মানে ইরান এই যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না, তার মানে ডোনাল্ড ট্রাম্পকে তখন আবার যুদ্ধ করতে হবে। এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সামনে একটা বিকল্প পথ দেখিয়ে দেওয়ার চেষ্টা, কৌশল ইসরায়েলের এটা একটা কৌশল। এটাকেই আপনারা সহজ ভাষায় উস্কানি বলতে পারেন, উস্কানি বলেন, আর কৌশল পথ দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করতে এই পথে যাও, যাই বলেন। তো এটা কেন করছে ইসরায়েল করছে এই কারণে, ইসরায়েল দেখছে যে আমেরিকার মতো শক্তিকে এইভাবে কোণঠাসা করে ফেলেছে ইরান। আমেরিকা যদি এখান থেকে যুদ্ধ না করে পিছিয়ে যাওয়া আর কি, তাহলে মধ্যপ্রাচ্যে এই ঘাঁটিগুলো নির্মাণ করতে পারবে না, এই ঘাঁটিতে সেনা থাকতে পারবে না এবং থাকার কোনো পরিস্থিতি থাকবে না। ইরান মধ্যপ্রাচ্যের শক্তিশালী মহাপরাক্রমশালী দেশ হিসেবেই এখানে টিকে থাকবে, মাথা উঁচু করে দেওয়া হবে এবং সে চলাফেরা করবে, তখন সবার জন্য বিপদ আমেরিকার পক্ষে যারা। তাহলে কি করতে হবে? অতএব আরেকবার যুদ্ধ করে এট এনি কস্ট ইরানকে যুদ্ধের ভিতর থেকে ক্ষতিগ্রস্ত করে দিতেই হবে। এইরকম চেষ্টা তদবির তারা চালাচ্ছে। কেন চালাচ্ছে? তারা ভয় পাচ্ছে যে ইরান যদি টিকে যায়, আমেরিকা যদি হেরে যায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। ইসরায়েল সত্যি মহা টেনশন আছে। এবার আসুন, আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমেরিকার কি কি ক্ষয়ক্ষতি করতে পেরেছে ইরান, সেই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকাটাই আমি আপনাদেরকে একটু শোনাই, আপনারা একটু শোনেন। তবে তার আগে একটু বলে রাখি, ইরানের IRGCর যে মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি, তিনি আরো দুটো তথ্য জানিয়েছেন। একটা তথ্য হচ্ছে যে এই গত যে 13 দিনের যে যুদ্ধটা হলো এই
ইসলামাবাদ সমঝোতা স্মারক সই হওয়ার পরে যে যুদ্ধটা লাগলো, ডোনাল্ড ট্রাম্প তুরস্কে এসে ঘোষণা দিলেন যে ডিল ইজ ওভার। এরপর থেকে এই 13 দিনের যুদ্ধে আমেরিকার 200-র বেশি সেনা নিহত হয়েছে, জেনারেল মোহেবি বলছেন, দাবি করেছেন। এবং তিনি বলছেন যে আহত সেনার পরিমাণ আরো অনেক বেশি, কিন্তু মার্কিন সরকার এই তথ্য গ্রহণ করছেন। মধ্যপ্রাচ্যে আমেরিকার হয়ে সবচেয়ে বড় দালালিটা কে করে? সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতার অথবা কুয়েত? এক কথায় যদি বলি এই তালিকার মধ্যে থাকা কোনো দেশই নয়, দেশটি হলো জর্ডান। শুধু কি তাই, ইসরায়েলকেও পরোক্ষভাবে সুরক্ষা দেয় এই ছোট্ট দেশটি। এর মাসুলও কিন্তু দিয়ে যাচ্ছে জর্ডান। আমেরিকার সাথে ইরানের যুদ্ধের কারণে তেহরানের হামলার অন্যতম লক্ষ্যবস্তু হচ্ছে দেশটি। মধ্যপ্রাচ্যের মানচিত্রে জর্ডানকে অনেকেই ছোট, তুলনামূলক শান্ত একটি দেশ হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এই দেশটি এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক কেন্দ্র। গাজা যুদ্ধ, সিরিয়া সংকট, ইরান ইসরায়েল উত্তেজনা সবকিছুর মাঝখানে অবস্থান করছে এই জর্ডান। ফলে দেশটির আকাশে প্রায় সতর্কতামূলক সাইরেন বাজে, মিসাইল ও ড্রোন প্রতিরোধে বিমান বাহিনীকে সক্রিয় হতে হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, ইরানের হামলার ঝুঁকি বাড়লেও কেন জর্ডান মার্কিন সামরিক উপস্থিতি কমানোর পরিবর্তে আরো শক্তিশালী করছে? এর পেছনে শুধু নিরাপত্তা নয়, রয়েছে বহুস্তরীয় কৌশলগত হিসাব। দর্শক, জর্ডানের চারপাশে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে অস্থিতিশীল অঞ্চল, পশ্চিমে ইসরায়েল ও পশ্চিম তীর, উত্তরে সিরিয়া, পূর্বে ইরাক এবং দক্ষিণে সৌদি আরব। অর্থাৎ এটি এমন একটি করিডোর যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সামরিক ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা যায়। এই ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা বহু বছর ধরে জর্ডানকে তার অন্যতম নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে গড়ে তুলেছে। এই কারণে মধ্যপ্রাচ্যে প্রায় 3 দশক ধরে মার্কিন সামরিক অভিযানের জন্য জর্ডান একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমেরিকা ইসরায়েলের ইরানি আগ্রাসনের পর সেই জর্ডানকে এখন চড়া মূল্য দিতে হচ্ছে। সম্প্রতি জর্ডানে থাকা মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি নিশানা করে দেশটির উপর হামলা জোরদার করেছে ইরান। তবে জর্ডানের আকাশে নিয়মিত সাইরেন বাজতে থাকলেও দেশটিতে মার্কিন সামরিক উপস্থিতি সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতার কারণে জর্ডান সেসব সামরিক কার্যক্রম চাইলেও সংকুচিত করতে পারছে না। কয়েক দশকের সম্পর্ক সুরক্ষার পাশাপাশি কোটি কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তার জন্য জর্ডান আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়েছে। প্রচুর তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পারস্য উপসাগরীয় কিছু আরব দেশগুলোর তুলনায় জর্ডান অনেকটা সম্পদহীন দেশ। দেশটি ব্যাপকভাবে বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। জর্ডানের কর্মকর্তাদের মতে গত বছর আমেরিকা দেশটিকে 165 কোটি ডলারের অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানের সঙ্গে যুদ্ধের সময় এই অঞ্চলের অন্যান্য কিছু মার্কিন মিত্র তাদের ভূখণ্ডে সেনা ঘাঁটি তৈরি এবং উপর দিয়ে বিমান উড্ডয়নের ক্ষেত্রে ওয়াশিংটনের ক্ষমতার উপর নিষেধাজ্ঞা আরোপ করলেও জর্ডান এমন কোনো সীমাবদ্ধতা আরোপ করার মতো অবস্থানে নেই। যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং জর্ডান পলিটিক্স ইন অ্যান অ্যাক্সিডেন্টাল ক্রুজিবল বইয়ের লেখক শনিয়ম বলেছেন, জর্ডান মধ্যপ্রাচ্যের দুর্বল একটি রাষ্ট্র। এটি বেশ ছোট এবং আঞ্চলিক হুমকিতে ঘেরা, আর এর কোনো ধরনের মহাশক্তিধর পৃষ্ঠপোষক বা বাইরের রক্ষকের প্রয়োজন আমেরিকা কয়েক প্রজন্ম ধরে সেই ভূমিকা পালন করে আসছে। ইয়ম আরো বলেন, 1950 দশক থেকে জর্ডান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সহায়তা পেয়ে আসছে তা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। তবে জর্ডান বরাবরই আমেরিকার কাছে সোনার হরিণের মতোই। মধ্যপ্রাচ্যে নিজেদের স্বার্থ হাসিলের জন্য জর্ডানের মতো মিত্র আমেরিকার জন্য দ্বিতীয়টি নেই। কেন বলছি? দর্শক, জর্ডানে মার্কিন উপস্থিতির পেছনে অন্তত 5টি বড় কৌশলগত স্বার্থ রয়েছে। প্রথমত, ইসরায়েলের নিরাপত্তা। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতির কেন্দ্রবিন্দু ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। জর্ডান ইসরায়েলের পূর্ব সীমান্তে একটি স্থিতিশীল বাফার রাষ্ট্র। যদি জর্ডান অস্থিতিশীল হয়ে পড়ে তাহলে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে পড়বে। দ্বিতীয়ত, সিরিয়া ও ইরাক পর্যবেক্ষণ। জর্ডান ঘাঁটি থেকে মার্কিন বাহিনী সহজে সিরিয়ার দক্ষিণাঞ্চল ও পশ্চিম ইরাকে নজরদারি চালাতে পারে। আইএসের অবশিষ্ট নেটওয়ার্ক কিংবা ইরান সমর্থিত মিলিশিয়াদের গতিবিধি পর্যবেক্ষণে এটি অত্যন্ত কার্যকর। তৃতীয়ত, ইরানকে প্রতিরোধ। ইরান বহু বছর ধরে তথাকথিত এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষের মাধ্যমে ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে প্রভাব বিস্তার করেছে। জর্ডানের মার্কিন উপস্থিতি এই প্রভাব বিস্তারের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য তৈরি করে। চতুর্থত, আঞ্চলিক সামরিক লজিস্টিক্স। মধ্যপ্রাচ্যে যেকোনো সংকটে মার্কিন বাহিনীর দ্রুত মোতায়েনের জন্য জর্ডান একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব। আর সবশেষ, গোয়েন্দা সহযোগিতা। জর্ডানের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার। সন্ত্রাসবাদ দমন থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ নিবিড়ভাবে কাজ করে। গত ফেব্রুয়ারিতে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে জর্ডানে ইরান ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হামলার ঝুঁকি বেড়েছে। ড্রোন, মিসাইল কিংবা সীমান্ত ঘেঁষা নিরাপত্তা হুমকির কারণে জর্ডান কিন্তু সরাসরি চাপের মুখে রয়েছে। তবে জর্ডানের নীতি নির্ধারকদের দৃষ্টিতে সমস্যা হলো, মার্কিন উপস্থিতি কমিয়ে দিলে ঝুঁকি কমবে এমন কোনো নিশ্চয়তা নেই। বরং মার্কিন সহায়তা কমে গেলে দেশের আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা সক্ষমতা এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল হয়ে পড়তে পারে। অর্থাৎ জর্ডানকে ঘিরে যে সমীকরণ তৈরি হচ্ছে তা কেবল একটি দেশের নিরাপত্তার প্রশ্ন নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সে কারণে হামলার ঝুঁকি থাকা সত্ত্বেও জর্ডান ও আমেরিকা দুই দেশই তাদের নিরাপত্তা অংশীদারিত্ব আরও গভীর করার পথেই